এরকম আরো অনেক আড্ডা, তার সঙ্গে সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব যিনি বিগত 5 বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের একটা অন্যতম মুখ হয়ে গেছেন। তিনি কি আত্মবিশ্বাসী? বিরোধিতা কি কম পড়ে গেছিল, নাকি আরেকটু বিরোধিতা করা দরকার ছিল? এরপর পরবর্তী সময় কে প্রাক্তন হচ্ছে, কতটা তারা আত্মবিশ্বাসী বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, সেই নিয়ে একটু কথা শোনা যাক তার মুখ থেকে। সামদাম দণ্ডভেদের এই সেকেন্ড সেগমেন্ট অর্থাৎ দ্বিতীয় ভাগে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি সদ্য প্রাক্তন হতে চলেছেন আপাতত 3 মাসের জন্য। বিরোধী যে দল, সেই বিরোধী দল অর্থাৎ বিজেপির মুখ্য সচেতক ছিলেন শঙ্কর ঘোষ। শঙ্করদা সাইনেটাই হয়নি, সে মানে বিধানসভা এখনো চলছে কিন্তু আর আপাতত বোধহয় কোনো কাজ নেই, সবাই ভোটের জন্য বেরিয়ে গেল। 3 মাস মোটামুটি প্রাক্তন বিধানসভা চত্বর থেকে, বিধানসভা চত্বর মানে এই 5 বছরের যে বিধানসভার জার্নি কিরকম? প্রথমত আমি খুশি যে লড়াইটা দেবার জন্য এসেছিলাম। 6ই মে থেকে না 5ই মে থেকে, 2রা মে, তারপরে 7ই মে আমাদের যতদূর সম্ভব শপথ গ্রহণ ইত্যাদি, যে লড়াইটা দিতে এসেছিলাম 2011 থেকে 2021 বিরোধী হিসেবে যে লড়াই, এর আগের রাজনৈতিক দলগুলো সে কংগ্রেস হোক বা বামেরা হোক, আর 2021 থেকে 2026 বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে আয়না দেখানোর যে কাজ করবার ছিল, আমি মনে করি যে সেই কাজ আমরা যথেষ্টভাবে সক্ষম হয়েছি। এবং একথা আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল তার একটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দরকার। 3 থেকে 77 সেই প্রতিষ্ঠা 2021 দিয়েছে। এবার ওই বিরোধী রাজনৈতিক দল থেকে মানুষের সেবা করবার যে সুযোগ, আমি আশা রাখি 21 থেকে 26 পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার সুযোগ 2026 মানে আপনারা সেটা নিশ্চিত যে এবার আপনারা অন্য শাসককে প্রাক্তন বানাবার চেষ্টায় মানে সেই রাস্তাতে আপনারা এগিয়ে গিয়েছেন? দেখুন, আমি তো মানে কনফিডেন্ট আগেরবারও, কারণ 2021-এর আগেও আপনারা অনেক কনফিডেন্ট ছিলেন, 21-এর পরে আমরা দেখলাম যে সেই কনফিডেন্সের বহিঃপ্রকাশ দেখতে পাওয়া গেল না। দেখুন, একটি রাজনৈতিক দল যখন তার উত্তরণের পথে থাকে, তাকে প্রত্যেকটি রাজনৈতিক কৌশল ভেবে নিতে হয়। 3 থেকে 200 এই যাওয়ার মাঝখানে আরেকটি পর্যায় রয়েছিল, সেই পর্যায়টাকে আমরা পার করেছি অত্যন্ত সফলতার সঙ্গে। এবং আমি আশা করি এবং আমি আত্মবিশ্বাসী যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করবে ভারতীয় জনতা পার্টি, এবং পশ্চিমবঙ্গের মানুষ এই কাজ করবার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যে চাওয়া এবং পশ্চিমবঙ্গের মানুষের যে মেজাজ, এই দুটো কোথাও 2026-এ সম্মিলিতভাবে 2026-এ শাসকের পরিবর্তন হতে চলেছে। এ নিয়ে অন্তত আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। না, আপনারা তো এতদিন যে গাড়িটা আপনার চলছিল বিরোধী হিসাবে অ্যাক্সিলেটারে পা দাবিয়ে রেখেছিলেন, মাঝে মাঝে ভালো রাস্তা পেয়েছেন, খুব জোরে গাড়ি গেছে, হ্যাঁ, কোথাও খানাখন্দও পেয়েছেন। এই যে গতিটায় আপনি চলেছেন আজ বিরোধী হিসাবে, আপনি কি নিজে স্যাটিসফাইড যে আপনার বিরোধী হবে? আপনি একটা কথা বললেন, আমি বারবার আয়না দেখিয়েছেন, আয়না, তো ওই যে আয়না দেখানোর কাজ, আমার মনে হয় 2021-এর আগে পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভূমিকাটা ছিল অনেকটা শাসক দলের বন্ধুর মতো। আর 2021-এর পরে বিরোধী দলনেতা শুভেন্দুদার নেতৃত্বে এবং সামগ্রিকভাবে রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি যে কাজটা করেছে, সেটা হচ্ছে যে বিরোধী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা যে দায়িত্ব, সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছে। আমার এখনো মনে আছে যে এই মুহূর্তে জাস্ট মনে পড়লো যে বাকটুয়ে যখন মানুষ পোড়ানোর মতন ঘটনা ঘটেছে, সারা রাত্রি সেই খবরটা চেপে রাখা হয়েছিল, সংবাদ মাধ্যমের কাছ থেকে টিভি ব্লাস্ট করে মানুষ মারা গিয়েছে। এবং পরবর্তীকালে বিধানসভার অভ্যন্তরে এই বিষয়টি যখন আমি স্পিকার সাহেবকে বলি যে এরকম একটি রাজনৈতিক গণহত্যার ঘটনা ঘটেছে, এবং এটা জেনে বলি যে সংখ্যালঘু মানুষকে পুড়িয়ে মেরেছে, যাদেরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই বলেন, এটা জানা সত্ত্বেও আমি স্পিকার সাহেবের কাছে অনুরোধ করি যে আমাকে এই বিষয় দৃষ্টি আকর্ষণ
করবার জন্য সদনকে আমাকে সময় দেওয়া হোক, ঠিক। উনি আমাকে পাশ কাটিয়ে যেতে চান। তারপরে বয়কট করে লবিতে বসা, এবং তারপরে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে দুধেল গাই বলে আখ্যায়িত করা যে সংখ্যালঘু সমাজ, সেই সংখ্যালঘু সমাজকে কিভাবে পুড়ে মরতে হয়েছে এই রাজ্যের শাসক দলের নেতাদের হাতে। ফলে স্বাভাবিকভাবেই সেই পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে বিধানসভার ভেতরে যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলন আবার বিধানসভার বাইরে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে করেছে। ফলে পরিষদীয় দল এবং রাজনৈতিক দলের এই সম্মিলিত চাপ কিন্তু আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিশেহারা করেছে, এবং তার ফলেই ওনার ভাষ্য এবং ওনার শারীরিক যে ভঙ্গিমা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে একজন জনপ্রতিনিধি, একজন রাজনৈতিক কর্মী কার্যকর্তা হিসাবে, একজন সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে মাথা হেট করে দেয়। এবং এটা হয়েছে একটাই কারণে, আমি মনে করি যে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর হারা, কম্পার্টমেন্টাল হয়ে বিধানসভায় প্রবেশ করা এবং শুভেন্দুদার মুখোমুখি দাঁড়িয়ে শুভেন্দুদাকে ফেস করা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে মানে কোথাও কি মনে হচ্ছে যে নৈতিকভাবে উনি যে পরাজিত, সেটা উনি নৈতিকভাবে ব্যাপারটাকে ফেস করতে পারছিলেন না। কোথাও তার মন জানতো যে আমি হেরে গিয়ে বিধানসভায় এসেছি, মুখ্যমন্ত্রী হয়েছি। একদম পশ্চিমবঙ্গে এটা একটা ইতিহাস। সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী পরাজিত হওয়ার পরে, যেখানে তার দল জয়ী হয়েছে, তারপরে একজনকে সরিয়ে নিজে সেখানে দাঁড়িয়ে জিতে এসে মানসিকতাটা তখন জয়ীর থাকে না, মানসিকতাটা সেই কারণে বোধহয় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান সহ আরো অনেক বিষয়তে তিনি মন্তব্য করে গেছেন। এনিওয়ে, আমি এদিকে আমরা এখন আসছি না, কারণ বিধানসভাতে আগের 11 থেকে 21 পর্যন্ত ছবিটা আমরা দেখেছি, যেটা আপনি বললেন যে প্রায় বন্ধুত্বপূর্ণ একটা বিরোধী দল। আর 21-এর পর থেকেও দেখেছি যেভাবে কোথাও প্রত্যেক মুহূর্তে বিরোধিতা, আন্দোলন, স্লোগান, বারবার আপনারা কোথাও সেখান থেকে শাস্তির কোপে পড়েছেন, এমনকি মারখে হসপিটালে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। দুবার না, কিন্তু এটা আপনি কি রিগ্রেট করেন যে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যাই হোক না কেন উনি টপ পিপল, মানে একদম সর্বোচ্চ স্তরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশের বেডে খগেন মুর্মুকে দেখতে গেলেন, আপনাকে দেখতে গেলেন না, এটা কেন? টেকনিক্যালি তো আপনাকে দেখা উচিত ছিল, আপনার সতীর্থ। প্রথমত সেদিন তো মব লিঞ্চিং পছন্দ করে না নাকি? মব লিঞ্চিং এর শিকার হতাম। দ্বিতীয়ত এই 5 বছরে সত্যি কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে দেখেছি, কিন্তু কোনো দিন আমি ওনার সাথে কথা বলিনি। এমনকি আমি ওনাকে একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠি বিধানসভার অভ্যন্তরে রেজিস্টার করানোর জন্য দিয়েছিলাম। আমার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে রেখে দেয়, তো সেই চিঠি টাকা আটকে রেখে দেয় এখনো, তার আগে অনশনও করলাম। তো সেই চিঠি আমাকে স্পিকার সাহেব অনুরোধ করেছিলেন যে আপনি সরাসরি দিন, না আপনার মাধ্যমে দেব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছেন আমাদের বিধানসভার অভ্যন্তরে। এটা ঠিক যে মাননীয় স্পিকার মহোদয় তিনি একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ, আমার মনে হয় তিনি মেরুদণ্ড সোজা রেখে চালাতে পারেননি, ফলে স্পিকার সাহেব, ফলে স্বাভাবিকভাবেই তাকে প্রতি মুহূর্ত রাজনৈতিক চাপ, অর্থাৎ ওপাশ থেকে ফিরহাদ হাকিম সাহেব কি বলবেন, অরূপ বিশ্বাস সাহেব কি বলবেন, নির্মল ঘোষ কি বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায় কি বলবেন, এই হিসাবে বিধানসভা চলতো। এইরকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে যখন বিরোধী দলনেতা অনুপস্থিত থাকেন, তখন আমি প্রথমবারের বিধায়ক হয়েও আমি কিন্তু কখনো মুখ্যমন্ত্রীকে 1 ইঞ্চি স্পেস দিইনি। এরকমও দিন গেছে যে মুখ্যমন্ত্রী বলতে উঠেছেন নিয়ম বহির্ভূতভাবে, তাকে সমস্যারে আমরা প্রতিবাদ করে থামিয়ে দেওয়ার পরে তিনি বলেছেন আচ্ছা ওনাকে বলতে দেওয়া হোক। আমি যখন বলছি 8 মিনিট 9 মিনিট 10 মিনিট বলার পরে উনি বলছেন, উঠে উত্তর দিচ্ছেন, না 15-20% আপনি ঠিক বলেছেন, বাকিটা ঠিক বলেন। তো এই ধরনের অভিজ্ঞতা আছে। ঘটনাচক্রে আমরা চেয়ারের বিরোধিতা করি, আমরা কোনো ব্যক্তির বিরোধিতা করি না। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে যে কাজ করেছেন, যে এই রাজ্যকে আমি বলি কথাটা যে পতনের কোনো শব্দ হয় না, পতনের কোনো শব্দ হয় না। আমাদের যে
পতন হয়েছে, এটা রাজনৈতিক দল নির্বিশেষে এটা স্বীকার করবে। মানে রবীন্দ্র নজরুলের বাংলা অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত হয়েছে, কথা বারবার করে বলেছি। আজকে একটি কথা আমি বললাম যে বইয়ের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দিয়ে ছাত্ররা উল্লাস করছে পরীক্ষা দেখলাম শেষে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে বলে। আমি জানি না ময়ূক, এটা ভাবতে পারো যে বই, আমি অন্তত আমার ঘরে আমার ছেলেকে আমার ছোটবেলার মানে সে ক্লাস 7-8 বই থেকে আমার MSc PhD অবধি সমস্ত বই ওকে দেখাই, ওকে বোঝাই যে এই বইটা আমাদের জীবনের কতখানি বড় অংশ জুড়ে রয়েছে। বেশ কিছু বই এর মধ্যে আমি লাইব্রেরিতে দিয়ে দিলাম, যেখানে পড়াশুনো করার জন্য অন্য ছেলেমেয়েরা আসে। তুমি ময়ূক এটা বুঝতে পারছো না, বা আমি বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা অনেকে খেয়াল করছি না এই যে টুকরো টুকরো ঘটনাগুলো, সামাজিক অধঃপতন যেটা ঘটিয়ে যাচ্ছে, এর থেকে পুনরুদ্ধার করতে আমাদের অন্তত কালঘাম ছুটে যাবে এবং তার জন্য অবশ্যই প্রস্তুত। কিন্তু সামাজিক যে চেতনা, সামাজিক যে মাইন্ড সেট আপ যেটাকে বলে, সেটার কিন্তু একটা মানে শুধুমাত্র রাজনৈতিক অবক্ষয় নয়, ভাষা নেতা মন্ত্রীদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওভারঅল রাজ্যের জন্য রাজ্যকে পেছন দিকে ঠেলে দেওয়া শুধু এইটুকু নয়, মানে তার প্রভাবটা জনমানুষেও পড়েছে, সামাজিক জীবনে পড়েছে, মানুষের মানসিকতায় পড়েছে, শিক্ষাতে পড়েছে। ভাতা, এই যে ভাতাজীবী কথাটা বলি আমরা, বুদ্ধিজীবী থেকে ভাতাজীবী হয়ে গেছে। তো প্রত্যেক ক্ষেত্রে মানুষ বুঝে গেছে যে আমাদের জীবনটা এইটুকুর মধ্যেই কি পেলাম, কি দিলাম, 500,000 টাকার বিনিময়ে আমরা ভোট দিলাম। ছেলেমেয়েরাও বুঝে গেছে এটা ডিম ভাতের জন্য স্কুলে গিয়েছিলাম, মাধ্যমিক হয়ে গেছে, ব্যাস এবার তো রাজ্য চেঞ্জই করতে হবে। সোনালি, একটা সাধারণ কথা বলি, আগে আমরা যে পাড়ায় বড় হয়েছি, যে অঞ্চলে বড় হয়েছি, আমরা সেই পাড়ায় সব থেকে গুণী মানুষকে কি হিসাবে চিনতাম? কেউ ভালো লেখে, কেউ ভালো খেলে, কেউ পড়াশোনায় অধ্যাপনা করে, শিক্ষকতা করে, কেউ ছবি আঁকে, কেউ ভালো গান করে। আর এখন আমরা চিনি পাড়ায় কে সব থেকে বড় তোলাবাজ, সব থেকে বড় পয়সা, কার কত বড় বাড়ি, কার কটা গাড়ি। এই যে সামাজিক যে ভাবনার পরিবর্তন, দেখো পশ্চিমবঙ্গ, তুমি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ বলো, পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি তাতে অংশগ্রহণ বলো, অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ একটা শহর কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে কতজন নোবেল প্রাইজ পেয়েছে, আর আমরা কোন জায়গায় পৌঁছেছি। শওকত মোল্লা বামপন্থী রাজনীতি করেছেন, আমিও করেছি। কি বলছে মাননীয় মুখ্যমন্ত্রী? তুই তো বোম বাঁধিস প্রশাসনিক সভায়। কাদেরকে আমরা নেতা বানিয়েছি? বোম বাঁধি, সেটা মুখ্যমন্ত্রী বলছে এবং সে বীর দর্পে সেখানে দাঁড়িয়ে বলছে আমরা একটা স্ট্যান্ড। জনেরা এটাও বলে শিলিগুড়িতে নাকি সবচেয়ে বড় গুন্ডার নাম ছিল শঙ্কর ঘোষ, অশোক ভট্টাচার্য পেছনে থাকতো। আসলে গোটা শিলিগুড়ি কাঁপতো যার নামে SFI DYFI এর সময়, তার নাম নাকি শঙ্কর ঘোষ। আমি তো এইটুকু বলতে পারি যে চিরকালই এটা জেনে এসেছি, যে ভেবে এসেছি যে ভাতের গন্ধ যে কোনো সুগন্ধির থেকে অনেক বেশি প্রিয়, ফলে সেই নিয়ে কাজ করেছি। তাতে যাদের অসুবিধা হয়েছে তাদের কথা বলতে পারবো না, কিন্তু যে অংশের মানুষের জন্য কাজ করেছি সেই অংশের মানুষ অন্তত আমাকে গুন্ডা বলে চিহ্নিত করে। মুদ্রার কথা যেটা হলো, আমি এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলাম, তোরা যে আলোচনা করছিলি, একটা দেখলাম তীব্র সন্তুষ্টি আছে আমাদের আন্দোলন, এমনি একটা সন্তুষ্টি মনের মধ্যে আছে, এবং সেগুলো এবং অনেক ইস্যু তুলে ধরা হচ্ছে, কখনো বাগটুই থেকে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছের ইস্যু বলছেন। কিন্তু যারা আপনাদের ভালোবাসে সেরকম লোকেরা, যেখানে আমরা চায়ের দোকানে যাই বা যেখানে যাই, তারা বলছে কি এর একটা দুটো ইস্যু পেলেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দল নেতা হতো, যা করে দেখাতো সেটা বিজেপি করতে পারে না, বিজেপি করেনি এবং বিজেপির ক্ষমতাও নেই। এই ক্ষেত্রে আমি বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অ্যানার্কিজম এটা রাজনীতির অংশ হিসাবে ছিল। 2021 থেকে 26 ইতিবাচক বিরোধিতার রাজনীতি আমরা করেছি। অ্যানার্কিজম মানে কি? বাস জ্বালিয়ে দাও, জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকো, এটা হচ্ছে অ্যানার্কিজমের রাজনীতি। কিন্তু আমাদের স্বাধীনতার পরবর্তীতে অ্যানার্কিজমের রাজনীতি পশ্চিমবঙ্গের বিরোধী দলের রাজনীতির সাথে জড়িয়েছিল। 2021 থেকে 26 প্রেক্ষাপট পরিবর্তনের রাজনীতি হয়েছে।
সেখানে বিরোধিতা থাকবে, কিন্তু সেই বিরোধিতা কখনোই অ্যানার্কিজমের পথে কি বলে মানে বাংলায় যেটাকে বলে অরাজকতার পথে যদি আমরা না নিয়ে যাই, তাহলে সেই রাজনীতি কতটা গ্রহণীয় হতে পারে। মানে আপনারা বিরোধিতা করলেন, রাস্তায় নামলেন, কিন্তু গাড়ির ওপর উঠে তাণ্ডব নৃত্য করলেন না, একদম না। সরকারি বাস ভাঙচুর করলেন না। অ্যানার্কিজমের রাজনীতি তো এই সময়কালে আমরা সিএ এর আন্দোলনের নামে আমরা বাস, ট্রেন, ট্রাম এগুলোর ভাঙচুর, সরকারি সম্পত্তির ভাঙচুর এগুলো দেখেছি। না শুধু সিএ নয় শঙ্করদা, আমি বলছি এখনো পর্যন্ত সিলেবাসে আছে, বেশ কিছু জায়গাতে পড়ানো হয়, এবং ইতিহাসের দলিল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ওপর উঠে অনেকে নাচ করা, গলার মধ্যে কিছু একটা ফাস্ট টাচ দিতে গিয়েছিলেন। এই যে রাজনীতি, এই রাজনীতি থেকে বাংলাকে বের করতে হবে। এবং আমি বলি ময়ূক, আমি শুভেন্দু দাকেও বলেছি, আমি শ্রমিক দাকেও বলি যে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকারে আসবার পরে অন্যতম দায়িত্ব হবে এই রাজ্যে যে রক্তের যে রাজনীতি, অর্থাৎ বিরোধী দলের রক্তের যে রাজনীতি আমরা দেখতে, যে হত্যালীলার রাজনীতি, এই সংস্কৃতিকে বন্ধ করা। বিহার ইউপিতেও আজ হয় না, যেটা পশ্চিমবঙ্গে বেলেঘাটার অভিজিৎকে যেভাবে মারা হয়েছে, তার কুকুরগুলোকে মারা হয়েছে, তারপরে তাকে খুন করা হয়েছে। এই যে ক্ষমাহীন অপরাধ তৃণমূল কংগ্রেস করেছে, এর পরিবর্তন করা দরকার। আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকারে আসলেও অন্তত আমি ব্যক্তি সংকর হিসাবে কখনোই চাইবো না আমি আইনের শাসন প্রতিষ্ঠা হোক, শাসকের আইন নয়, এবং তার সাথে সাথে বিরোধী রাজনীতি করবার স্পেস পশ্চিমবঙ্গে যাতে থাকে সেটাকে নিশ্চিত করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা স্পেস দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মতো শুধুমাত্র কালো পতাকা নিয়ে রাজনীতি করবেন বলে আপনারা বিশ্বাস করেন? আমার মনে হয় বিরোধী থেকে শাসক এবং শাসক থেকে যখন বিরোধী হবেন, রাজনৈতিকভাবে তার যে ইচ্ছা শক্তি লড়াই করবা সেটা ভেঙে চুরে শেষ হয়ে যাবে। দলটা থাকার সম্ভাবনা এতটাই কম যে একটা বিল এনেছে, সেদিন আমি ছিলাম না, লাস্ট দিন দেখলাম যে 2.5 বছরে পঞ্চায়েত নো কনফিডেন্স আনা যেত, এবার ওটাকে এক্সটেন্ড করেছে 6 মাস, 3 বছরে। মানে বুঝেছে যে সরকার পরিবর্তন হলেই পঞ্চায়েতগুলো পটাপট ভেঙে যেতে পারে। ফলে এই বিল, তোমরা বলছো যে আমি কনফিডেন্স কিনা, আমি বলছি মমতা ব্যানার্জি আমার থেকে বেশি কনফিডেন্ট যে উনি এবার হাঁটতে চলেছেন এই বিষয়ে, এতটাই কনফিডেন্ট যে বিল পর্যন্ত নিয়ে এসছেন। ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক, সাধারণ সম্পাদক সংগঠন BL সন্তোষ মহাশয়ের একটি কথা আমি কোট করতে চাই। সেটা হচ্ছে যে এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, এই নির্বাচন দুটো রাজনৈতিক দলের লড়াই নয়, এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, কৃষ্টি, সভ্যতার রক্ষার লড়াই। এই নির্বাচন মানুষকে এইভাবে দেখতে হবে। এবং যারা আজও শাসক দলের সমর্থক, কর্মী, নেতা নন, তাদের কাছেও আমার অনুরোধ যে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। যখন শুধু বাচ্চারা বইয়ের পাতা ছিঁড়ছে, তারা তো এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে জেলে যেতে দেখেছে। এই রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যার ছাত্র আমি, সেখানকার উপাচার্য, তাকে জেলে যেতে দেখেছে। এইটা আমাদের রাজ্য হতে পারে? শিক্ষামন্ত্রী বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোতে দেখেছে। আমি আরো কথাগুলো আমি মার খেতে দেখেছে। কাল অবধি স্যার বলে তাকে গুড মর্নিং স্যার বলা হতো, তাকে ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখেছে, চলে গেছে। তাকে দেখেছে পুলিশ চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সেটাও দেখেছে। এরপর এটা কি করবে? ফলে স্বাভাবিকভাবেই না, এই যে BL সন্তোষ মহাশয় তিনি যখন এই কথাটা বলেছেন না, ইট রিয়েলি টাচড মাই হার্ট। মানে আমি সবসময় ভাবি তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস শুধু কি রাজনীতির লড়াই? না, এখানে আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। না হলে ময়ূক, এখন ক্লাস 10-এর পরে, আগে তো গ্র্যাজুয়েশন করার পরে বাইরে পড়তে যেত, এখন ক্লাস 10 পাস করার পরে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে পড়বার জন্য। আর এরপরে যদি এরা থাকে প্রাথমিকেও ভর্তি করানোর জন্য, যাদের একটু সামর্থ্য থাকবে তাদের ছেলেমেয়েরা
এখানে পশ্চিমবঙ্গে থাকবে না। মাইগ্রেট লেবার শুনেছি, স্টুডেন্টস গেছে, আর ক্যাপিটাল অর্থাৎ ফিনান্স মানে বিজনেস এন্টারপ্রিনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা সবাই পশ্চিমবঙ্গটা থাকবে কে? সিন্ডিকেট, তোলাবাজ। এই যে অভিষেক সম্পর্কে আমার একটাই কথা, ও হচ্ছে পার্ট টাইমার রাজনীতিবিদ, ফুল টাইমার তোলাবাজ। 2011-র পর কোথা থেকে আসলো, আসার পরে আজকে যা যা করছে সেগুলো কি? এগুলো ফোর্সফুলি প্রশাসনকে কাজে লাগিয়ে, যারা রাজনীতিকে ব্যবসা মনে করে, সেবা মনে করে না, তারা জানে তাদের রাজনৈতিক ক্ষমতা যদি চলে যায় তাদের ঝাঁপ নেমে যাবে। ফলে গায়ের জোরে এই যে যা এটা করছে, যে শিক্ষা, মমতা ব্যানার্জির একদম প্রশ্রয়ে অভিষেক ব্যানার্জি যা করছে এটা চোখে দেখা যায়। এর মধ্যে আছে জনভিত্তি আছে। আমি শঙ্করদা, আমি বারবার বলছিলাম শিলিগুড়ি বা বিভিন্ন জায়গাতে, উত্তরবঙ্গের এই মালদা, দিনাজপুর সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির ওপর উঠে হাজার হাজার ছেলে মেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত তুলে সবাইকে সম্বোধন করছেন, হাত নাচ তো আছে। এটা তো ওই ওটিটি প্ল্যাটফর্ম নয় যে এই বেশি দিন চলবে। এইগুলো শুধু র্যাম্পের মতো না। আমি তো একটি কথায়, জাস্ট একটি কথায় অভিষেক ব্যানার্জির হাওয়া বেরিয়ে গিয়েছিল। নিজের কাজ সম্পর্কে দুটো জিনিস বলি। যেদিন উনি র্যাম্পে হাঁটাচ্ছিলেন, ওই জীবন্ত মানুষ যাদের মৃত হিসাবে দেখানো হয়েছে, আমি শুধু একটাই কথা বলেছিলাম, ওনার যদি ক্ষমতা থাকে তাহলে বিএলওদেরকে ওনাদের সাথে হাঁটান, যারা এই জীবন্ত মানুষগুলোকে মৃত দেখিয়েছে। ওই বিএলওদেরকে হাঁটালেই দেখা যেত এগুলো তৃণমূল কংগ্রেসের পেরোলে চলা রাজ্যের সরকারি কর্মচারী, যারা তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সাথে যুক্ত। তারপরে ওটা দেখানো বন্ধ হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবে উনি কিছু স্ক্রিপ্টেড ড্রামা, যেটা ওনাদের সাথে যে আইপ্যাক নাকি প্যাক কোম্পানি আছে তারা ঠিক করে দেয়, কত লং শট, কত ডুয়ার্সে গেছে লোকজন খুঁজে পায়নি, এই ধরনের রাজনীতিবিদরা এরা ঠান্ডা ঘরে থাকে, এরা 100 গাড়ির কনভয়ে যায়, কি ফেলাকন নাকি বিমানে চড়ে এদিক থেকে সেদিকে যায়। আমরা যারা ছোটোর থেকে রাজনীতি করে উঠে এসছি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই ভারতবর্ষে সত্যিকারের রাজনৈতিক বিদ হিসাবে, এবং স্বয়ং মমতা ব্যানার্জিও এইরকম ভাবে ক্ষমতার অলিন্দে থেকে তিনি রাজনীতি করেননি। ফলে হিরোর মতো, আমি তো বলি মাঝে মাঝে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হিরো, সিনেমার নায়ক। মানে উত্তম কুমার চলে গেছেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় এসেছেন, যিনি চট করে মাটিতে নামেন না। আরে সময় শেষ হয়ে আসছে শঙ্করদা, আমি লাস্ট মানে যেটা নিয়ে আমরা নিজেরাও আলোচনা করছিলাম তিনজন, যে এত আত্মবিশ্বাসের কথা আপনারা বলছেন, বিরোধিতা একদম ঠিকঠাক হয়েছে, আপনারা কনফিডেন্ট, সরকার পরিবর্তন হচ্ছে, উদ্দেশ্য বিধেয় সবটাই বুঝলাম নির্বাচনের। এবার উত্তরবঙ্গ, যেখানকার আপনি মাটির ছেলে, জানি এর আগে বারবার কোথাও সরব হয়েছেন, উত্তরবঙ্গের মানুষের প্রাপ্তি এক বছরে কি হলো আদৌ? এবং এইটাও প্রশ্ন আসে যে উত্তরবঙ্গ থেকে অনেক বিধায়কও দেওয়া হয়েছে, তাদের সেই খাতেই বা কতটা উন্নয়ন হয়েছে? এরপর আপনার যেটা নিয়ে সব থেকে বেশি বিশ্বাসী যে আপনারা সরকার বদলে ফেলবেন, তাতে উত্তরবঙ্গ কি পাবে? দেখুন, সোনালী, আমি প্রথম বলি যে উত্তরবঙ্গ 2021 কি 2019-এর পর থেকেই শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের রাজনীতিতে চর্চার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছে। হ্যাঁ, সেটা হয়েছে। 2, কেন্দ্রের সরকার আমাদের যে সাংবিধানিকভাবে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকায় যে জায়গায় কাজগুলো করবার ক্ষমতা ছিল, রাস্তা, ট্রেন, বিমানবন্দর, প্রতিটি জায়গায় ঢেলে, আমার ধারণা 60,000 কোটি টাকা ছিল আমার এর আগের হিসাবে, এটা 80,000 কোটি টাকার উপরে পৌঁছে গিয়েছে, যেটা কেন্দ্রের সরকার। আজকে আমি অনুরোধ করব এনজিপি স্টেশনকে গিয়ে যে কাজ হচ্ছে, দুদিন পরে ওটা এয়ারপোর্ট না স্টেশন কেউ বলতে পারবে না। আজকে যে দার্জিলিং মোড়ের যানজটে 1 ঘন্টা লোক দাঁড়িয়ে থাকতো, আজকে সেখানে 1300 কোটি টাকা দিয়ে এলিভেটেড রোড পাচ্ছে। কর্নেশন ব্রিজ
যেটা দিয়ে আমরা ডুয়ার্সে যাই, এই পাশ দিয়ে আমরা কালিম্পং হয়ে সিকিম ইত্যাদি যাই, সেই কোঅর্ডিনেশন ব্রিজের আরেকটি অল্টারনেটিভ ব্রিজ সেটার কাজ শুরু হতে চলেছে। বিমানবন্দর বাগডোগরা এয়ারপোর্ট, যেখানে সন্ধ্যের পরে কোনো বিমান নামে না, ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে সেখানে রাত্রে বিমান নাম্বার শুধু নয়, আগামী দিনে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রের সাথে আমাদের উত্তরবঙ্গকে যুক্ত করে দেবে বাগডোগরা। ফলে আমি মনে করি প্রাপ্তির দিক থেকে কেন্দ্রের সরকারের কাছ থেকে যেটা পেয়েছে সেটা কৃতজ্ঞতার সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী সহ কেন্দ্রের সরকারকে ধন্যবাদ জানাবো। এই আমাদের চিৎকার চেঁচামেচি, প্রথম বন্দে ভারত স্লিপার শিলিগুড়িতে তো ঢুকলো 11টা 20-তে, 8টা 20 পরে কেউ ট্রেন পেত না। আজকে তো একজন সাধারণ লোক আমাকে এসে বললো যে শঙ্কর, ট্রেন নেই, বাসের ভাড়া এত, তুমি তো অন্তত বলো। 3-4 বার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কাছে আমি গিয়েছি, উনি বলেছিলেন আমাকে যে শঙ্কর, তুমি নিশ্চিত থাকো, সঠিক সময় তোমাকে যা যা দেব তুমি তোমার ঝুলিতে রাখতে পারবে না। বন্দে ভারত 5টা লং ট্রেন, মানে সে মহারাষ্ট্র হোক, সে কন্যাকুমারিকা হোক, বাঙ্গালোর হোক, আরেকটা জিনিস নোট করে নাও, আমরা উত্তরবঙ্গের মানুষ আগে কলকাতা নির্ভর ছিলাম, এরপরে উত্তরবঙ্গের কিছু মানুষ 6 ঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছে যাবে। বুলেট ট্রেন তৈরি হচ্ছে। ফলে কেন্দ্রের সরকার ঝুলি উজাড় করে দিয়েছে। রাজ্যের সরকার যার হাতে জমি আছে, সেই প্রতিবন্ধকতা না থাকলে খেলো ইন্ডিয়া সেন্টার, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, একটা এইমস লাইক ইনস্টিটিউট, এগুলো অল দিস আর ইন দ্য কার্ড। এবার এই কাজগুলো হওয়ার ক্ষেত্রে জাস্ট একটা পদক্ষেপ বাকি। আমি তো সবাইকে বলেছি 5টা বছর আমাদেরকে সুযোগ দিন, একটা কেন্দ্রে একটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে দিন, পশ্চিমবঙ্গকে বদলে দেব। এবং সেই বদলে দেওয়ার ছাদ শুধু আমার গোটা পশ্চিমবঙ্গ পাবে, উত্তরবঙ্গও পাবে। স্বপ্ন নিয়ে লড়েছিলাম একটাই, যে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ নর্থ ইস্টের গেটওয়ে নয়, নর্থ ইস্টের সোকল এডুকেশন, ইন্ডাস্ট্রি, হেলথ তার ক্যাপিটাল বানাবো। অশোকদার কথা বলেই আমি শেষ করব, অশোকদার কথা বলেই না বলে শেষ করব না। সেটা হচ্ছে অশোকদার কাছ থেকে বিচ্ছেদ ভোটে জেতার পর অশোকদার একটা পোস্ট আমার আজও মনে আছে। এটা ছিল উত্তরবঙ্গের মানুষের যন্ত্রণার কথা। অশোকদা ব্রিগেডের সমাবেশ হচ্ছে, আমিও তখন বাম রাজনীতি করি, তো ভারতবর্ষের একজন বিখ্যাত ক্রিকেটার, অধুনা শিল্পপতি, তিনি তখন বাইরে ছিলেন। তো সেখান থেকে ফোন করেছেন, ফোন করে বলেছে কি ব্যাপার, আপনাকে তো মাঠে দেখছি না, স্টেজে দেখছি না। তখন অশোকদা খুব করে বলেছিলেন যে আমরা উত্তরবঙ্গের লোক, আমরা স্টেজে কোথায় বসবো, আমরা মাঠেই আছি, মাঠেই আছি। তো উনি লিখেছিলেন, আমি ওটা পড়েছিলাম। উনি যেটা করতে পারেননি সেটা করে দেখাবো। আজকে বিজেপির মুখ্য সচেতক উত্তরবঙ্গের লোক। এবং শুধু এইটুকু বলি, ভারতীয় জনতা পার্টি কেন উত্তরবঙ্গের মানুষ কৃতজ্ঞ থাকবে না? আমাদের রাজ্যের সভাপতি কে ছিলেন? সুকান্ত মজুমদার মহাশয়, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের। আমাদের একজন আদিবাসী প্রান্তিক শ্রমিককে আমাদের দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী বানিয়েছিলেন। আমাদের একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষকে আমাদের দেশের সরকার মন্ত্রী বানিয়েছিলেন। কে বানিয়েছে, কে এই সম্মান দিয়েছে দেশের স্বাধীনতার পরবর্তী বছরগুলিতে? ফলে উত্তরবঙ্গের মানুষ, আগেও যে মুখ্য সচেতক ছিল সেও তো উত্তরবঙ্গের থেকে। ফলে উত্তরবঙ্গ শুধু নয়, আশাবাদী কোথায়, করে দেখাবো, আশা করে দেখাবো ভারতীয় জনতা পার্টির 2026-এর সরকার। আমাদের সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমার খুব কৌতূহল আছে। প্রথম দুটো কৌতূহল, একটা হচ্ছে যদি অভিষেক না থাকতো, কেবলমাত্র মমতা, তাহলে এই যে আশা, এই যে ব্যাপারটা, সেটা কি থাকতো না? অভিষেক এসে বেশি লাভ হয়েছে আপনাদের, অভিষেকের দুর্নীতিগুলো বা এগুলো যেগুলো হচ্ছে। স্পেকুলেটিভ কোশ্চেন, তবে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীর হিসাবে তার যে ইমেজ, সেই ইমেজ নষ্ট করার ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি একটা বড় ভূমিকা পালন করেছে। আমি একটাই কথা বলবো এই প্রশ্নে, এই প্রশ্ন নিয়ে এর মধ্যেই একটি কথা উঠেছিল দুর্নীতি ইত্যাদি নিয়ে ভারতীয় জনতা পার্টি তার দলে। তো আমি শুধু একটাই কথা বলেছিলাম যে অভিষেক নামক একটা ডিটারজেন্ট
এই 2011 সালের পরে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যেটা মমতার নামের নিচে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নিচে সততার প্রতীক লেখা থাকতো, সেটা এখন লেখা থাকে না। ডিটারজেন্টটার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তার মানে যেটা বুঝলাম, অভিষেক, আপনারা ভাবছেন যে অভিষেক না থাকলে আর একটু অসুবিধা হতে পারতো। সেটা তো পরিস্থিতি সাপেক্ষে। আর দ্বিতীয় কথা, তখন আপনি অশোক ভট্টাচার্য যে কথা বলছিলেন, আপনি নিজেও ওখান থেকে এসছেন, এবারের ভোটে এই যে বাম, সেটা কি আপনাদের দিকে থাকবে না থাকবে না? দেখুন, বাম নেতাদের একটা অংশ, তারা সংসদীয় গণতন্ত্রে হয় বিধানসভায় নয় লোকসভায়, নিদেন পক্ষে বিধানসভায় বুঝতে পারছেন না দেখে তাদের মনে আক্ষেপ। তার জন্য তারা এই ঘর ওই ঘর সেই ঘর সব ঘরেই উঁকি মারছেন। হুমায়ুন কবিরের ঘরে এখন উঁকি মারছে। হ্যাঁ, এমন অবস্থা যে হুমায়ুন কবিরের মন বুঝবার জন্য কোথায় গিয়ে দেখা করতে গিয়েছেন। আমার মনে হয় যারা আদর্শগত রাজনীতিতে সমর্থন করেন তাদের কাছ থেকে বাম হারিয়ে গেছে। বামেরা মূলত এখন যারা একটা সময় ছাত্র যুব রাজনীতি করতো, তাদের বয়স হয়েছে বা একটা মানে এই মুহূর্তে যুবক বা লেট 40s লেট 50s এর দিকে যাচ্ছে, তাদের কিছু ছাড়া আজকে বামেদের কর্মীরাই হচ্ছে বামেদের সমর্থক। বামেদের সাধারণ মানুষের মধ্যে বামেদের নতুন করে ফিরে আসতে অন্তত আরো সময় তারা লাগবে। কি সবাই লাল কমল? না, কমল টমল আমি যাই না। আমি তো একটা জিনিস প্রত্যেক রাজনৈতিক দলের ক্ষেত্রে বিশ্বাস করি যে মানুষ যারা ভোট দেন তারা আমাদের কেউ কেনা গোলাম প্রজা কেউ না, তারা আমাদের কাজের ভিত্তিতে ভোট দেন। আমাদের ভোট ব্যাংক আমাদের এই না, তারা তাদের নিজের বিচার বিবেচনায় ভোট দেন, তাদেরকে নিজের কেনা গোলাম। বামেরাও যদি এটা ভেবে থাকে যে 34 বছরে আমাদের গোলাম ছিল, তৃণমূলও যদি ভেবে থাকে জনগণ আমাদের কেনা গোলাম বা প্রজা, বা আমরা যদি ভবিষ্যতে ভাবি যে এরা আমাদের কেনা গোলাম বা প্রজা, তাহলে মনে হয় রাজনৈতিক দল হিসেবে বেশ বেশ অনেক খুব ইন্টারেস্টিং একটা মানে ভোটের আগে এরকম একটা টান টান। পডকাস্ট বা এই সেশনটা হলো। আলোচনা। কিন্তু প্রত্যেকটা এপিসোডের মতন এই এপিসোডটাও আজকে শেষ করতে হচ্ছে। আমি একদম। স্বর্ণালী এবং শুভ্রাংশু আরেকটা কোনো রাজনীতির সামদাম দণ্ডভেদে আরেকজন কাউকে নিয়ে আসবো ভোটের আগে। কিন্তু আজকের মেসেজটা খুব খুব গায়ে অনেকের কিন্তু লাগবে এবং অনেকের মনে লাগবে। একদম 5টা বছর চাইছে এরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।